আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা টেন্সের ১২টা বাজাবো কোর্সের ৩ নাম্বার ক্লাসে আছি। অর্থাৎ আজকে হচ্ছে আমাদের ৩ নাম্বার ক্লাস। এর আগে আমরা ২টা ক্লাস শেষ করেছি। যারা টেন্স ভালোভাবে শিখতে চান অবশ্যই বাকি ২টা ক্লাস দেখে আসবেন, তাহলে আপনাদের টেন্স বুঝতে সুবিধা হবে এবং ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো দেখেন আশা করি টেন্স নিয়ে আপনাদের আর কোনো জড়তা থাকবে না। আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কি, কিভাবে সেন্টেন্স গঠিত হয়, ডিটেলসে আমরা শেখার চেষ্টা করব। তো ক্লাসটা শুরু করব তার আগে বলে রাখি, যারা আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই কোর্সটা একেবারে ফ্রিতে আপনাদেরকে শেখানো হচ্ছে। আপনারা আশা করি সকলেই মনোযোগ সহকারে দেখবেন এবং এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। তো প্রথমে বলি আসলে পাস্ট ইনডেফিনিট টেন্স আসলে কি। আমরা সংজ্ঞা শিখব না, আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। তো আপনাদের এতটুকু মনে রাখলে হবে, অতীতের কোনো একটা সময়ে অনির্দিষ্টভাবে কোনো একটা কাজ যদি হয় বা কোনো একটা কাজ হয়েছিল এরকমটা বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স। এই পাস্ট ইনডেফিনিট টেন্সকে আবার অনেকেই কিন্তু সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্সও বলে। তো এটার আসলে ২-৩টা নাম আছে। এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনাদের এটার সেন্সটা বুঝতে হবে। তো এখন আসুন আসলে এই টেন্সটা আপনি চিনবেন কিভাবে বা এটা কিভাবে চেনা যায়। তো এইখানে আপনাদের ৩টা পয়েন্ট মনে রাখতে হবে, তাহলে আপনারা ভালোভাবে এটা চিনতে পারবেন। প্রথমে আসুন, এটা অনির্দিষ্ট সময় বোঝাবে, মানে কোনো একটা কাজ হবে সেটার একেবারে ফিক্সড কোনো টাইম থাকবে না, অতীতের কোনো একটা অনির্দিষ্ট টাইমে সেটা হবে। দ্বিতীয় যে বিষয়টা দেখেন, বাংলা বাক্যের শেষে, অর্থাৎ বাক্যটা যদি বাংলাতে থাকে তাহলে ছিলাম, ছিল, ছিলেন এরকমটা থাকবে। ঠিক আছে? এবং তৃতীয় যে বিষয়টা দেখেন, আমরা যদি ইংলিশ বাক্য দেখে চিনতে চাই তাহলে আমাদের ইংলিশ বাক্যে ভার্বের ২ নাম্বার রূপ থাকবে। ঠিক আছে? এই ৩টা বিষয়কে আমরা প্রমাণ করার চেষ্টা করব, তাহলে আরও ভালোভাবে আমরা বুঝতে পারব। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে ভার্বের ২ নাম্বার রূপ কি? দেখেন এখানে এই এক্সাম্পলটা দেখেন। দেখেন গো হচ্ছে ভার্বের ১ নাম্বার রূপ, ওয়েন্ট হচ্ছে ভার্বের ২ নাম্বার রূপ এবং গন হচ্ছে ভার্বের ৩ নাম্বার রূপ। অর্থাৎ গো, ওয়েন্ট, গন। এখানে ভার্বের ২ নাম্বার রূপ কোনটা? ওয়েন্ট। ঠিক আছে? এরকম হাজার হাজার ভার্ব আছে, সেই লিস্টগুলো আমাদের পড়তে হয়। তো সেইখান থেকে পড়ে আপনাদেরকে এই বিষয়গুলো আসলে মুখস্থ করে ফেলতে হবে, কারণ ভার্বগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু সেন্টেন্স গঠন করতে পারবেন না। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্বের কাজ অপরিসীম, অর্থাৎ ভার্ব ছাড়া আপনি কোনো সেন্টেন্স গঠন করতে পারবেন না। ঠিক আছে? আপনার ভার্ব লাগবেই। এই ভার্বকে বলা হয় আসলে একটা সেন্টেন্সের হার্ট বা হৃদয়। ঠিক আছে? তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি আসলে পাস্ট ইনডিফিনাইট টেন্স কি। দেখেন, বাংলা থেকে ইংলিশ কিভাবে করবেন এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি শুধুমাত্র এটাকে রিডিং পড়ার মতো শিখে রেখে দিই তাহলে কিন্তু হবে না। বাংলা থেকে আমাদের ইংলিশে করতে হবে এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার ব্যবহার করতে হবে। তো আমরা যদি বাংলা থেকে ইংলিশে করতে চাই তাহলে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, কারণ স্ট্রাকচার ছাড়া আপনি শিখতে পারবেন না। আপনাকে অনেক টিচার বলবে যে স্ট্রাকচার ছাড়া আপনাকে টেন্স শেখাবো, কিন্তু দেখেন তারা এই জিনিসটাকেই শেখাবে কিন্তু অন্যভাবে, তখন আপনার কাছে আরও বেশি জটিল লাগবে। আপনি যদি এই বিষয়টা জানেন তাহলে আসলে আর কখনো আপনাকে জটিলতায় পড়তে হবে না। তো প্রথমে দেখেন আমাদের একটা সাবজেক্ট নিতে হবে যদি আমরা একটা সেন্টেন্স গঠন করতে চাই, এবং সাবজেক্টের পরে আমাদের ভার্বের ২ নাম্বার রূপকে বসাতে হবে আমরা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেই সেন্টেন্সটাকে কনভার্ট করতে চাই। এরপরে আমাদের একটা এক্সটেনশন বা অবজেক্টকে বসাতে হবে। আমরা এক্সটেনশন বলতেছি এই কারণেই, সব সেন্টেন্সে অবজেক্ট বসে না, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্রেজ বসে, তারপরে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বাল বসে। এই জন্য আমরা যদি সরাসরি এখানে অবজেক্ট লিখি তাহলে বিষয়টা ভুল হবে। ঠিক আছে? তো তাহলে আমরা স্ট্রাকচারটা জেনে ফেললাম, সাবজেক্ট, ভার্বের ২ নাম্বার রূপ, তারপরে একটা এক্সটেনশন। এখন চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করি এবং প্রমাণ করার চেষ্টা করি।
তো প্রথমে দেখেন আমরা একেবারে প্রথম এক্সাম্পলটার মাধ্যমে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। আমি বাজারে গিয়েছিলাম। এই যে কথাটা দেখেন, এটা কিন্তু আমাদের অতীতের একটি কথা। এটা কিন্তু বর্তমানের কথা না এবং ভবিষ্যতের কথাও না। আমি বাজারে গিয়েছিলাম। এই কাজটা আমার অলরেডি করা শেষ। একটা সময় আমি বাজারে গিয়েছিলাম। সেই সময়টা আমার জীবন থেকে চলে গিয়েছে। এই মুহূর্ত থেকে আমি আমার জীবনে যত সময় পার করেছি, সবগুলো হচ্ছে আমার অতীত বা পাস্ট। ঠিক আছে? এখন এর ভেতরে পাস্ট ইনডিফিনাইট কোনটা? যেটা অনির্দিষ্টভাবে আমরা যে সময়ে কোনো একটা কাজ করেছি, ঠিক আছে? সেইটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো দেখেন আমি বাজারে গিয়েছিলাম। কখন গিয়েছিলাম এটা নির্দিষ্ট করা নেই। কিন্তু এটা অতীতের একটা কথা এবং এই কাজটা আমার লাইফ থেকে অলরেডি চলে গিয়েছে বা আমি করে ফেলেছি। তো তাহলে এখানে আপনাকে বুঝতে হবে এখানে নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা নেই। আমরা তাহলে প্রথমটার সাথে একটু প্রমাণ করে নিলাম। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে দেখেন বাংলা বাক্য শেষে ছিলাম, ছিল, ছিলেন থাকবে। দেখেন গিয়েছিলাম, অর্থাৎ বাংলা বাক্য শেষে দেখেন ছিলাম আছে। একটু মিলাই নিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে ইংলিশ বাক্যে আমাদের কি থাকবে? ভার্বের 2 নাম্বার রূপ। আমরা যখন ইংলিশ করব তখন এই বিষয়টা দেখার চেষ্টা করব। এখন আমরা এটাকে ইংলিশ করব। ইংলিশ করার জন্য আমাদের যে বিষয়টা প্রয়োজন হবে, প্রথম এই সাবজেক্টের কাজ করতে হবে। এখন সাবজেক্টটা কি এবং কিভাবে খুঁজে বের করব? দেখেন যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। আমার সম্পর্কে কিছু বলবেন, আমি সাবজেক্ট। আপনার সম্পর্কে বললে আপনি সাবজেক্ট। একটা টেবিলের সম্পর্কে বললে টেবিল সাবজেক্ট। একটা ঘরের সম্পর্কে বললে ঘর সাবজেক্ট। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? আমি আমি বাজারে গিয়েছিলাম। এই যাওয়ার কাজটা কে করেছিল? আমি। তাহলে এই আমি সম্পর্কে বলা হচ্ছে, এই হচ্ছে সাবজেক্ট। তো তাহলে আমের ইংলিশ কি? আই। আমরা সাবজেক্টের কাজ করে ফেললাম। এরপরে ভার্বের 2 নাম্বার রূপ। আমরা ইংলিশ বাক্যে ভার্বের 2 নাম্বার রূপ ফেলেই সেটা ভেবে নেব পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে ভার্ব কি সেইটা আগে খুঁজে বের করি। ঠিক আছে? তো দেখেন ভার্ব এখানে যাওয়া, মানে গিয়েছিলাম, অতীতে গিয়েছিলাম। তো যাওয়া এটার ইংলিশ কি? গো। আমরা জানি গো মানে যাওয়া। এর 2 নম্বর রূপ কি? ওয়েন্ট। এই ওয়েন্ট মানে মূলত আমরা গিয়েছিলাম এরকমটা বোঝায়, অর্থাৎ অতীতের আমাদের যে টার্মটা আছে সেটাকে আনতে আমাদের ভার্বের 2 নম্বর রূপকে ব্যবহার করতে হয়। তো তাহলে এখানে দেখেন ওয়েন্টকে আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ। এরপরে আমরা এক্সটেনশনকে আনবো বা অবজেক্টকে আনবো। তো এক্সটেনশন বা অবজেক্টটা এখানে কি? বাজারে। তো দেখেন এই বাজার ইংলিশ কি? টু দ্য মার্কেট। তো এই টু দ্য মার্কেট হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন। এখন এখানে একটা বিষয় আপনি একটু মিলাই দেখেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বাক্যে আমাদের প্রথমে সাবজেক্ট আছে, দেখেন ইংলিশ বাক্যে আমাদের প্রথমে সাবজেক্ট আছে, কিন্তু এর পরের যে অংশটা এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের অংশ। কিভাবে আমরা একটু দেখি। দেখেন ইংলিশ বাক্যে আমাদের সাবজেক্টের পরে ভার্ব বসেছে, কিন্তু বাংলা বাক্যে আমাদের ভার্ব বা ক্রিয়া একেবারে শেষে। এই যে গিয়েছিলাম অর্থাৎ যাওয়া, এটা হচ্ছে বাংলা বাক্যের শেষে থাকে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো এই যে ক্রিয়াটা এটাই হচ্ছে ভার্ব, এটা ইংলিশ বাক্যে হচ্ছে আমাদের সাবজেক্টের পরেই বসে। এই দেখেন আয়ের পরে ওয়েন্ট বসেছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া বা ভার্ব। আর বাংলা বাক্যে এটা একেবারে শেষে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমাদের কিন্তু বাংলা বাক্য অনুযায়ী ইংলিশ বাক্যটা হয় না, আমাদের ইংলিশের ফরম্যাট অনুযায়ী বাংলা বাক্যটাকেই ট্রান্সলেশন করতে হয়। তো এরপরে দেখেন আমাদের এই ভার্বের কাজটা হয়ে গেলে তারপরে হচ্ছে এক্সটেনশনের কাজ, অর্থাৎ বাজারে আমাদের এই বিষয়টার ইংলিশটা একেবারে লাস্টে বসেছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হয়। এবং এইটা হচ্ছে ইংলিশের একটা পাওয়ার, মানে তারা তাদের স্বাধীনতা অনুযায়ী চলে এবং আমাদের সেন্টেন্স বা আমাদের বাংলা ভাষা আমাদের স্বাধীনতা অনুযায়ী চলে। ঠিক আছে? এখন তাহলে প্রথম বাক্যটা আসলে আশা করি বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় সেন্টেন্সে চলে যায়। দেখেন সে একটি আপেল খেয়েছিল। সে একটি আপেল খেয়েছিল। কখন খেয়েছিল? কোনো একটা সময়, অতীতে, তাই না? এটা কিন্তু কোনোভাবেই ভবিষ্যতের কথা না এবং বর্তমানের কথা না, অতীতের একটা অনির্দিষ্ট সময়ের কথা। দেখেন বাংলা বাক্যের শেষে কি থাকবে? ছিল, ছিলাম, ছিলে থাকবে। এখানে ছিল আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের
পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এটাকে যদি আমরা ইংলিশ করতে চাই তাহলে কিভাবে করব দেখেন। প্রথমে আমাদের সাবজেক্টের কাজ, তাহলে এখানে সাবজেক্টকে সে একটি আপেল খেয়েছিল, তাহলে এই সে হচ্ছে সাবজেক্ট, এর ইংলিশ কি সি। আমরা হিও বসাতে পারি, আমরা জানি হি এবং সি এই দুইটা সাবজেক্টের অর্থ হচ্ছে সে। এখন হিকে আমরা ব্যবহার করি পুরুষকে বোঝানোর জন্য, সিকে আমরা ব্যবহার করি মহিলা বা কোনো মেয়েকে বোঝানোর জন্য। তো ধরুন এই আপেল খেয়েছে একটা মেয়ে বা একজন মহিলা, সেক্ষেত্রে আমরা এই সের ইংলিশটা বসাবো সি, অর্থাৎ এই সি হচ্ছে একজন মহিলা বা একজন মেয়ে, ঠিক আছে। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের ভার্বের কাজ করতে হবে। দেখেন ভার্বের 2 নম্বর অক্ষরে বসাতে হবে। তো তাহলে এখানে ভার্বকে বা ভার্ব কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন খাওয়া, খেয়েছিল, তো খাওয়ার ইংলিশ কি ইট। এটা 2 নম্বর কি এইট, তাহলে সি এইট। আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি। আমরা ইংলিশ বাক্যটাকে যদি চিনতে চাই, অর্থাৎ যদি এইটা ইংলিশ বাক্য আমাদের কোনো জায়গায় দেওয়া থাকতো বা আমরা যদি বইতে এরকম কোনো ইংলিশ বাক্য পাইতাম, তাহলে সেটাকে কিভাবে চিনতাম। আমরা জানি ভার্বের 2 নম্বর রূপ থাকলে সেটা হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সি এইট। এই এইটকে দেখলে আমরা বুঝতে পারতাম যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। তো এরপরে আমাদের অবজেক্টের অংশ আসবে। দেখেন কি খেয়েছিল, একটি আপেল, এর ইংলিশ কি অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, ঠিক আছে। সি এইট অ্যান অ্যাপল। এখন অ্যান কেন বসলো, দেখেন আমাদের এই যে অ্যাপল এটা শুরু হয়েছে ভাওয়াল সাউন্ড দিয়ে, ঠিক আছে। তো ভাওয়াল কোনো সাউন্ড দিয়ে শুরু হইলে তার আগে আমাদের অ্যান বসে, ঠিক আছে। এটা আমাদের ছোট্ট একটু গ্রামার আর্টিকেলের পার্টে আমরা আসলে এই বিষয়টা শিখি বা সেখান থেকে আমরা জানি। তো আশা করি এই বিষয়টা সবাই জানেন। তো আশা করি তাহলে বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। সি হচ্ছে সাবজেক্ট, এইট হচ্ছে এখানে ভার্বের 2 নম্বর রূপ, অ্যান অ্যাপল হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এখন আমরা পরবর্তী বাক্যে চলে যাই। দেখেন তারা ফুটবল খেলেছিল, কখন খেলেছিল অতীতে, তাই না। এই খেলার কাজটা হয়ে গেছে কোনো একটা সময়, ঠিক আছে। এইটা পাস্টের একটা কথা, অতীতের একটা কথা। তো দেখেন এই যে ফুটবল খেলেছিল, কে খেলেছিল, তারা। এই তারা হচ্ছে সাবজেক্ট, যারা খেলবে বা যাদের সম্পর্কে বলা হবে তারাই হবে সাবজেক্ট। তো তাহলে তারা ইংলিশ কি দে। এরপরে আমাদের ভার্বের 2 নম্বর রূপ। দেখেন ভার্ব কি এখানে খেলা, অর্থাৎ খেলেছিল। তো খেলার ইংলিশ কি, খেলার ইংলিশ হচ্ছে প্লে। এই 2 নম্বর রূপ কি প্লেইড। আমরা ভার্বের 2 নম্বর রূপকে বসালাম, একটু খেয়াল করবেন ভার্বের 2 নম্বর রূপ এখানেও একটু খেয়াল করবেন, ঠিক আছে। এটা মিলাবেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা কি খেলতেছিলাম সেটা বসাবো। দেখেন ফুটবল, অর্থাৎ এই ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট, আমরা এখানে বসালাম, ঠিক আছে। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, কখন খেলেছিল অতীতের কোনো একটা সময়, সে সময়টা আমাদের নির্দিষ্ট না, তাই না। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে চলে যাও পরবর্তী সেন্টেন্সে। দেখেন আমরা একসাথে পড়াশোনা করেছিলাম, আমরা একসাথে পড়াশোনা করেছিলাম, কখন করেছিলাম জানি না, ঠিক আছে। কিন্তু এই কথাটা দ্বারা বোঝাচ্ছে এটা অতীতের কোনো একটা সময় আমরা করেছিলাম। তো তাহলে এখানে দেখেন কাজটা কি করেছি, আমরা কি করেছিলাম পড়াশোনা করেছিলাম। তো দেখেন আমরা হচ্ছে এখানে সাবজেক্ট, আমরা এর ইংলিশ উই। তারপরে পড়াশোনা করা এটা হচ্ছে ভার্ব। তো পড়াশোনা করার ইংলিশ কি স্টাডি। এই স্টাডি ভার্বের 2 নম্বর রূপ কি স্টাডিড, স্টাডিড। এটা হচ্ছে 2 নম্বর রূপ। আমরা স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নম্বর রূপ, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট। দেখেন কিভাবে পড়াশোনা করেছিলাম, একসাথে পড়াশোনা করেছিলাম। তো দেখেন এটার ইংলিশ কি টুগেদার, উই স্টাডিড টুগেদার, আমরা একসাথে পড়াশোনা করেছিলাম। এই যে টুগেদার এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে একটি নতুন গাড়ি কিনেছিল, কখন কিনেছিল কোনো একটা সময়, অতীতের কোনো একটা সময় সে কিনেছিল, তাই না। কথাটা দ্বারা কোনোভাবে আপনি বর্তমানের কোনো কিছু পাবেন না বা ভবিষ্যতেরও কোনো কিছু এখানে পাবেন না। দেখেন সে একটি নতুন গাড়ি কিনেছিল, কোনো একটা সময় সে কিনেছিল, সে সময়টা অতিবাহিত হয়ে গেছে বা
সেই সময়টা চলে গেছে। তো কাজটা কে করেছিল? সেটা কি? সাবজেক্ট। সে এর ইংলিশ কি? আমরা জানি হি অথবা সি। আমরা ধরে নিলাম একজন ছেলে অথবা একজন পুরুষ গাড়িটা কিনেছিল। তো তাহলে এটার ইংলিশ হবে হি। তারপরে দেখেন আমাদের ভার্বকে বসাতে হবে, অর্থাৎ ভার্বের 2 নাম্বার রূপকে বসাতে হবে। তো এখানে ভার্ব কি? দেখেন ক্রিয়াটা হচ্ছে এখানে কেনা। তো ক্রিয়া হচ্ছে বাংলা আর এটার ইংলিশ হচ্ছে ভার্ব। তো কিনার ইংলিশ কি? আমরা জানি বাই মানে কিনা। এর 2 নাম্বার রূপ কি? বট। এর 2 নাম্বার রূপ কি? বট। তাহলে আমরা এখানে বসালাম হি বট। কি কিনেছিল? দেখেন একটি নতুন গাড়ি। আ নিউ কার। এতটুকুই হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পারতেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন শিক্ষক পাঠ পড়িয়েছিলেন। আচ্ছা, শিক্ষক পাঠ পড়িয়েছিলেন। এটাকে যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে বলতে পারি যে শিক্ষক পাঠদান করেছিলেন। এরকমটা বাংলা হবে, ঠিক আছে? একটু জটিলভাবে এখানে লেখা হয়েছে। তো এরকম সেন্টেন্স আপনারা পেতে পারেন যার কারণে একটু জটিল করে লেখা, ঠিক আছে? তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এই যে শিক্ষক পাঠ পড়িয়েছিলেন, কখন পড়িয়েছিলেন? অতীতের কোনো একটা সময়, মানে এই কাজটা করা হয়ে গেছে অতীতে কোনো একটা সময় এটা করানো হয়েছে, কিন্তু সে সময়টা নির্দিষ্ট না। দেখেন বাংলা বাক্যের শেষে কি থাকবে? ছিলাম, ছিল, ছিলে থাকবে, কিন্তু এখানে দেখেন ছিলেন, তাই না? এইখানে একটু ভদ্রভাবে বলা হয়েছে। দেখেন শিক্ষক যেহেতু ইনি একজন রেসপেক্টফুল মানুষ, যার কারণে ছিলে না বলে ছিলেন বলা হয়েছে। যেহেতু আপনা আপনির ক্ষেত্রে আমরা একটু সুন্দর করে বলি বা একটু রেসপেক্ট দিয়ে বলার কারণে আমরা কিন্তু আপনা আপনি করে বলি, সেক্ষেত্রে এখানে পড়িয়েছিলেন টার্মটা চলে এসেছে, ঠিক আছে? কিন্তু এটা একটা অতীতের কথা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে সাবজেক্টকে শিক্ষক, তাহলে এই শিক্ষকের ইংলিশ কি? দ্য টিচার। এই টিচার কাজটা করতেছে, কি করেছে? পাঠ পড়িয়েছিলেন। তো দেখেন এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে পড়ানো। তো পড়ানোর ইংলিশ কি? টিচ, ঠিক আছে? তো টিচের 2 নাম্বার রূপ কি? টিচের 2 নাম্বার রূপ হচ্ছে ঠট। ঠট, ভালো করে শুনবেন, ঠট। তো এই ঠোঁট এইটা হচ্ছে আমাদের ভার্বের 2 নাম্বার রূপ। আমরা ভার্বের 2 নাম্বার রূপকে বসালাম, এরপরে আমরা আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করব। তো অবজেক্ট বা এক্সটেনশন এখানে কি? পার্ট। তাহলে এই পার্টটার ইংলিশ কি? দ্য লেসন, ঠিক আছে? দ্য টিচার টোট দ্য লেসন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে দেখেন বিড়ালটি দুধ খেয়েছিল। দেখেন কখন খেয়েছিল? অতীতের কোনো একটা সময়, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে সাবজেক্ট কে? বিড়ালটি। বিড়ালটি কাজটা করেছে, খাওয়ার কাজটা কে করেছে? বিড়ালটি। তো বিড়ালটির ইংলিশ কি হবে? দ্য ক্যাট। দ্য ক্যাট কি করেছে? দুধ খেয়েছে। তো যেহেতু দুধ একটা লিকুইড জিনিস, এটার ক্ষেত্রে আমরা যে ভার্বটা নিব সেটা হবে ড্রিঙ্ক, ঠিক আছে? তো ড্রিঙ্ক হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, ঠিক আছে? তো ড্রিঙ্কের পাস্ট ফর্ম কি হবে? ড্রাঙ্ক। ড্রাঙ্ক অর্থাৎ খাওয়া। খাওয়ার ইংলিশ আমরা জানি 2-3টা, অর্থাৎ ইট, হ্যাভ, তারপরে ড্রিঙ্ক, ঠিক আছে? তো যেহেতু লিকুইড জিনিস খেয়েছে সেক্ষেত্রে আমরা ড্রিঙ্কস বলতে পারি। তো ড্রিঙ্কসের 2 নম্বরও ড্রাঙ্ক। দ্য ক্যাট ড্রাঙ্ক। বিড়ালটি খেয়েছে, কি খেয়েছে? দুধ, মিল্ক, ঠিক আছে? তো মিল্কটা হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন। ড্রাঙ্ক এখানে ভার্বের 2 নম্বর রূপ, দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট। আশা করি বুঝতে পারতেছেন যে সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হচ্ছে। এরপরে দেখেন আমি একটি বই পড়েছিলাম। আমি একটি বই পড়েছিলাম, কখন পড়েছিলাম? অতীতের কোনো একটা সময়, তাই না? সেই সময়টা নির্দিষ্ট না, অর্থাৎ এইখানে এই সেন্টেন্সটা আমরা বুঝতেছি যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এটার সাবজেক্ট কি? দেখেন আমি, কারণ আমি কাজটা করেছি। তো আমি ইংলিশ জানি আই, এরপরে কি হবে? ভার্বের 2 নম্বর রূপ। দেখেন এখানে ভার্ব কি? পড়া। তো পড়ার ইংলিশ কি? রিড। এর 2 নম্বর রূপ কি হবে? রেড। দেখেন বানানটা কিন্তু একই, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এখানে একটু পার্থক্য রয়েছে, এটা উচ্চারণটা হবে রেড, ঠিক আছে? তো তাহলে ভার্বের 2 নম্বর রূপ আমরা বসালাম
আমি কি পড়েছিলাম? দেখেন একটি বই, একটি বই ইংলিশ কি হবে? আ বুক। আই রেড আ বুক, আমি একটি বই পড়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গঠিত হয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে একটি চিঠি লিখেছিল। তো সে একটি চিঠি লিখেছিল, কখন লিখেছিল? অতীতের কোনো একটা সময়, সময়টা নির্দিষ্ট নেই এবং এটার বাংলা বাক্য শেষে দেখেন ছিল আছে, তাই না? আমরা এখানে ৩টা উপায়ের যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে পাই, আমরা বুঝে নেব এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো এখানে তাহলে সাবজেক্টকে দেখেন সে, এর ইংলিশ কি? হি অথবা সি। দেখেন আমরা হিকে বসালাম, ধরে নিলাম সে একজন ছেলে। তো সে একটি চিঠি লিখেছিল। তো ভার্ব কি হবে? লেখা। লেখার ইংলিশ কি জানি? রাইট। এই ২ নাম্বার রূপ রোট, ঠিক আছে? হি রোট, কি লিখেছিল? একটি চিঠি। তো একটি চিঠি ইংলিশ কি? আ লেটার। আ লেটার, হি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। আ লেটার হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে ভার্বগুলোকে আমি রেড মার্ক করে দিয়েছি, দেখেন, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো এটা খেয়াল করবেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে একটি গান গেয়েছিল। সে একটি গান গেয়েছিল, কখন গেয়েছিল? অতীতের কোনো একটা সময়, অর্থাৎ একটা সময় সে গিয়েছিল, এই সময়টা পার হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে এই বাক্যে আসলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সে, সে কাজটা করেছে। সে ইংলিশ কি? হি অথবা সি। এই সেন্টেন্সে আমরা ধরে নিলাম ইনি একজন মহিলা বা মেয়ে, তো এই জন্য এটার ইংলিশ আমরা লিখলাম সি। আচ্ছা, সি কি করেছিল? একটা গান গেয়েছিল। গান গাওয়ার ইংলিশ কি? সিং, ঠিক আছে? তো এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ গাওয়া এর বেস ফর্ম হচ্ছে সিং। এর ২ নাম্বার রূপ কি? স্যাং। তাহলে শি স্যাং, আমরা ভার্বের ২ নাম্বার রূপকে বসালাম। কি গেয়েছিল? একটি গান। তাহলে এর ইংলিশ কি? আ সং। আ সং। শি স্যাং আ সং, সে একটি গান গেয়েছিল। আ সং হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন। তো আশা করি এখানে বুঝতে পেরেছেন যে সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয়েছে। একটা বিষয় খেয়াল করবেন, সব সময় বাংলা বাক্যে আমাদের ক্রিয়াটা অর্থাৎ ভার্বটা থাকে সবার শেষে। আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়া। সে একটি আপেল খেয়েছিল, আপেল খাওয়া। তারা ফুটবল খেলেছিল, খেলা। এগুলো হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়া বা কাজ, যেটাকে ইংলিশে আমরা ভার্ব বলি। প্রত্যেকটা বাংলা বাক্যের এই কাজগুলো শেষের দিকে থাকে। আর ইংলিশ বাক্যে দেখেন সাবজেক্টের পরেই এই ভার্বের কাজটা করতে হয়, অর্থাৎ ক্রিয়ার কাজটা করতে হয়। দেখেন ওয়েন্ট, এইট, প্লেড, স্টাডিড, ঠিক আছে? প্রত্যেকটা ইংলিশ বাক্যে দেখেন সাবজেক্টের পরে। এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে ইংলিশে দ্রুত আপনারা এক্সপার্ট হতে পারবেন এবং ইংলিশকে ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের 10টা সেন্টেন্স। এই 10টা সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পাস্ট ইনডেফিনাইট টেন্স। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, দেখেন আরও 10টা সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি। এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা যদি এই 10টা সেন্টেন্স সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন, আশা করি এই পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা পিডিএফ যদি প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এইখানে যে কোর্সটা আপনাদের করাচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ডিজিটাল স্কুলের সাথে থাকবেন, ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে শুধু এতটুকুই প্রত্যাশা। সো আজকের ভিডিওটা এতটুকু রাখতেছি এবং আর একটা কথা বলে রাখি, এরপরে আমরা একেবারে জিরো লেভেল থেকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করতে যাচ্ছি, অর্থাৎ সেই কোর্সটার নাম আমি দিয়েছি কোথা থেকে শুরু করব ইংলিশ কোর্স। যারা একেবারেই বেসিকে দুর্বল, যারা কিচ্ছু পারেন না ইংলিশে, তাদের জন্য ওই কোর্সটা মেক করা হচ্ছে। আশা করি আপনারা যদি ওই কোর্সটা আমার সাথে থেকে করেন, আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও এক্সপার্ট হতে পারবেন।